আমার আওয়াজ ক্লিয়ার কিনা একটু সবাই জানাবেন। আজকের লাইভে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা গতকালই ঘোষণা দিয়েছি। আজকের লাইভে আমরা আলোচনা করব রমজানে রোগীদের অসুস্থতা, মূলত ডায়াবেটিস রোগী নিয়ে আলোচনা করি। আপনারা সবাই জানেন আমি ডায়াবেটিস নিয়ে কাজ করি দীর্ঘ 7 বছর ধরে। আমার যারা ডায়াবেটিসের রোগী আছেন, আমার যারা ফলোয়ার্স আছেন, আমি আশা করব লাইভে তারা তাদের ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন সমস্যা, আলোচনা এবং জিজ্ঞাসা আমাকে করতে পারবেন। আপনারা দয়া করে একটু লাইক এবং শেয়ার দিয়ে এই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। আমার যারা রোগীরা আছে কিংবা ডায়াবেটিস নিয়ে যারা ভুগছেন, ডায়াবেটিসের যারা রোগী, এদের যে জিজ্ঞাসা বা জানতে চাওয়া, সেই জানাগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। এটা আমাদের টু ওয়ে কমিউনিকেশন। আপনারা আপনাদের জানা যে জিনিসগুলো সম্পর্কে জানতে চাইবেন সেগুলো আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে, জানি না কতটুকু আপনাদের জানাতে পারবো, তবে চেষ্টা করব আমি যতটুকু আমার জ্ঞান বা আমার জানা আছে এই সম্পর্কে, আমি সেটা আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। তো আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে কিনা এবং আমি মোটামুটি ক্লিয়ার আছি কিনা এটা একটু জানাবেন। আমার যারা ফলোয়ার্স আছেন কিংবা যারা ভিডিওতে লাইভ দেখছেন, ইতিমধ্যে আট আটজন 10জন লাইভে যুক্ত হয়ে গেছেন, আপনারা একটু জানাবেন। বাঁধন বিশ্বাস আমার ছোট ভাই, মেডিকেলে পড়ে। দাদা নমস্কার, কেমন আছেন দাদা? ভালো আছি ভাই, তুমি কেমন আছো বাঁধন? তোমার লেখাপড়া কেমন চলতেছে? নড়াইলে আসলে দেখা করো। জি জহিরুল স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি জহিরুল ভাই, আপনি কেমন আছেন? ডায়াবেটিস নিয়ে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শুভ রাজবংশী দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমরা আর একটু অপেক্ষা করি, লাইভে আরো কিছু লোকজনের যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করি। সাগর মৃধা ক্লিয়ার শব্দ, ওকে, থ্যাংক ইউ সাগর। এমন লাইভ প্রতি সপ্তাহে চাই এমডি কখন? ধন্যবাদ। আমরা আশা করি প্রতি সপ্তাহেই রবিবার আমরা লাইভে যুক্ত হব। আপনাদের রোগীদের, যারা আমার রোগীরা আছে বা আমার আপনাদের ডায়াবেটিস নিয়ে যেসব জিজ্ঞাসা আছে সেসব জিজ্ঞাসা সম্পর্কে উত্তর দিব। আজকে মূলত আমরা ডায়াবেটিসের রমজানে রোগীদের যেসব সমস্যা হয় ডায়াবেটিস রোগীদের, সেসব নিয়ে আলোচনা করার জন্য চেয়েছিলাম। আমার আইটি টিম আমাকে বলেছিল রমজানে রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে। আমি তার সাথে হাইপোগ্লাইসেমিয়াটাকে এক্সট্রা করে যুক্ত করে দিয়েছি। কারণ আপনারা যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা সবাই জানেন যে রমজানে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগারের মাত্রা কমে গিয়ে যে উপসর্গগুলো হয় সেগুলোতে অনেকেই ভোগেন। আসলে এই জিনিসগুলো কেন হয় বা এই জিনিসগুলো সম্পর্কে আমরা কি করতে পারি, এই জিনিসটা নিয়েই মূলত আজকে আলোচনা করব। এবং তৎসহ যদি কোনো রোগ থাকে, সেই রমজানে বাড়ে এই ধরনের কোনো কিছু থাকলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রণব রয় ক্লিয়ার শোনা যাচ্ছে মামা, শুভকামনা রইল। ধন্যবাদ মামা, কেমন আছেন আপনি? শামিমা নাসরিন নৌমি দাদা কেমন আছেন? ভালো, কেমন আছেন আপনি? ধন্যবাদ সাগর মৃধা, লাইভে যুক্ত থাকেন, আরো অনেক কিছু জানতে পারবেন। সুচন্দা বিশ্বাস দাদা কেমন আছেন? ভালো আছি ভাই।
আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনাতে যাই। রমজানে ডায়াবেটিসের রোগীরা যেটা অনেক বেশি আকারে আম, যেটা যে সমস্যায় পড়ে সেটার নাম হাইপোগ্লাইসেমিয়া। সাধারণত আমরা রমজানের আগে ডায়াবেটিসের রোগীরা, যারা পুরাতন রোগীরা, তারা অনেকেই আসেন যে ডায়াবেটিসের ওষুধগুলো আমরা কি করব বা চেঞ্জ করব কিনা, বা আমরা ওষুধগুলো কিভাবে খাবো এই নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে। এবং ইনসুলিন যারা নিয়ে থাকেন এদেরও অনেক জিজ্ঞাসা থাকে। এবং আমরা রমজানের আগে থেকেই প্রায় প্রতি বছরই আমরা ইনসুলিন এবং ওষুধের যে অ্যাডজাস্টমেন্ট গুলো এগুলো নিয়ে প্রায়ই আমরা কথা বলি এবং রুগীদের কাছে জানানোর চেষ্টা করি। আপনারা জানেন যে আমরা রমজান মাসে ওষুধের শুরুটা এভাবে করি। আমরা অনেককে এভাবে বলতে চাই যে দিনের শুরু আমরা ইফতার দিয়ে শুরু করাই ডায়াবেটিস রোগীর ওষুধের ব্যাপারটায়। আমরা তাদের বলি যে সকালের যে ওষুধটা সেটা ইফতারে খাওয়ার জন্য, দুপুরের ওষুধটা তারাবির পর আমরা যে খাবার টাবার গ্রহণ করি এই খাবারের আগে পরে খাওয়ার জন্য, রাতের ওষুধটা সেহরিতে চলে যায়। এইভাবে যারা মুখে খাওয়ার ওষুধগুলো খায় তাদের ওষুধগুলো এইভাবে অ্যাডজাস্ট করা হয়। কিন্তু সমস্যা হয়ে যায় ইনসুলিনের ক্ষেত্রে। ইনসুলিনে আমরা সাধারণত সেহরিতে ইনসুলিনের পরিমাণটা, নর্মাল যে রাতের ইনসুলিন সেই রাতের ইনসুলিনটা অর্ধেক দিতে বলি, আর সকালবেলায় যে ইনসুলিনটা থাকে সেই ইনসুলিনটা ইফতারির সময় চলে যায়। এখানে আরো একটা সমস্যা থাকে, যারা 3 বেলা ইনসুলিন নিয়ে থাকে কিংবা 4 বেলা ইনসুলিন নিয়ে থাকে এদের অনেক প্রশ্ন থাকে এবং এদের ইনসুলিন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা একটু স্পেশাল। এবং তাদের আমরা এভাবে ওপেনলি কোনো কিছু বলি না, তাদের আমরা বলি আপনি নির্দিষ্ট সময়, আপনি রোজার আগে কিংবা রমজান শুরু হওয়ার আগেই আপনি ডায়াবেটিস হসপিটালে কিংবা আপনার ডায়াবেটিসের চিকিৎসকের কাছে আসবেন, এসে আপনার যে ইনসুলিনের যে তারতম্যটা সেটা ঠিক করে নেবেন। আর মুখে যারা ওষুধ খান তাদের অনেকে হাইপোগ্লাইসেমিয়া ফিল করেন। অনেক সময় সকালে যে ওষুধগুলো আমরা খেয়ে থাকি সেই ওষুধগুলো যদি সেহরিতে খেয়ে ফেলে অনেকে, তখন হাইপোগ্লাইসেমিক সমস্যা হতে পারে। কিংবা কারোর সুগার লেভেল খুব ভালো কন্ট্রোল আছে, তার ওষুধ পরিবর্তন করে আরো আমরা যদি বলি এভাবে যে কম পাওয়ারের ওষুধগুলো দেওয়ার চেষ্টা করি, প্রয়োজন অনুসারে আমরা এই ধরনের পরিবর্তনগুলো করে থাকি। তো আমরা এই ওষুধের ব্যাপারে বা ইনসুলিনের ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। উর্মি আপু, ভালো আছি ভাই। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আহ, সুজন কুমার বর্মন, মামা লাইভ চালিয়ে যাও। ধন্যবাদ মামা। তুমি কেমন আছো? আমার মামা ইন্ডিয়াতে আছে আমি যতটুকু জানি। মামি এবং মামা দুজনই বেশ অসুস্থ, ইন্ডিয়াতে আছে। মামা মামির জন্য শুভকামনা থাকলো। স্যার, ডায়াবেটিস রোগীদের আম, বেশ সবারই একটা ধারণা হচ্ছে একবার ইনসুলিন নিলে সেটা আর বন্ধ করা যায় না, বা করলে সমস্যা হয়, এটা কতটুকু সত্য এ বিষয়ে একটু জানাবেন স্যার। খালিদ হাসান খুব ভালো একটা প্রশ্ন করেছে। খালিদ হাসান, যে ডায়াবেটিসের রোগীদের মধ্যে একটা ধারণা, একটা মিথ, মিথ বাংলা হলো কুসংস্কার, কিন্তু অনেকাংশে কথাটা সত্য। সাধারণত আমাদের দেশে আমরা যে সব রোগী দেখি, সেই রোগীদের ইনসুলিন নেয়ার প্রবণতাটার ব্যাপারে চিন্তা করতে হবে আগে। অনেকেই যখন ইনসুলিন নেওয়ার দরকার তখন ইনসুলিন নিতে চায় না। আমরা রোগীদের আম, অনেক সময় জোর করে ইনসুলিন দিয়ে থাকি, কারণ আমরা দেখি যে রোগীর ইনসুলিন দরকার কিন্তু ইনসুলিন নিতে চায় না। এ ধরনের রোগীরা সাধারণত বিভিন্ন ধরনের সিক্রেটো বক্স, মানে আমরা যেগুলো বলি ইনসুলিন তৈরি করা, বৃদ্ধি করে যে ধরনের ওষুধগুলো, এই ধরনের ওষুধ খেয়ে থাকে। আমাদের এমনিতেই বিটা সেলের ডিস্ট্রাকশন হয়, কিংবা বিটা সেলগুলো, আমাদের যে ইনসুলিন তৈরি করার যে কোষ সেই কোষগুলো কমতে শুরু করে, কিংবা স্ট্রেস, তারা কষ্টে আছে। এই অবস্থায় তাদের যদি বলা হয় আরো আরো ইনসুলিন তৈরি করতে, তখন সেই কোষগুলো অনেক সময় কোষগুলো মারা যায়, কিংবা ইনসুলিন তৈরি আরো কমিয়ে দেয়, বা ইনসুলিন তৈরি কমে যেতে পারে। তখন আলটিমেটলি তার ইনসুলিনে যাওয়া ছাড়া উপায় থাকে না। এরকম কন্ডিশনে যদি আমরা কাউকে ইনসুলিন স্টার্ট করি এবং সেই ইনসুলিন স্টার্ট করার পরে যদি মনে করে যে না আমি ইনসুলিন আর নিব না, ওষুধে যাইতে হবে, তার পক্ষে আসলে ইনসুলিন চেঞ্জ করে ওষুধে যাওয়াটা কষ্টকর। কিন্তু এই ইনসুলিন স্টার্টের এখন বিভিন্ন গাইডলাইন বলে ইনসুলিন ডায়াবেটিস ডায়াগনোসিসের সাথে সাথেই ভেজাল টাইপের ইনসুলিন, বা আমরা যেটা বলি লং অ্যাক্টিং ইনসুলিন দিয়ে স্টার্ট করার জন্য ট্রিটমেন্ট, এটা সাধারণত অনেক রোগীরাই নিতে চায় না। তো এমন একটা সময় এসে বিভিন্ন, আপনারা জানেন যে ডায়াবেটিসের রোগীরা
সরাসরি ডায়াবেটিসের ডাক্তারের কাছে না এসে অনেক সময় আমাদের যারা বিভিন্ন জায়গায় ভিলেজ ডাক্তার আছে কিংবা আমি তাদের ডিসঅনার করতে চাই না, কিন্তু বাস্তবতা হলো ভিলেজ ডাক্তার কিংবা ওষুধের দোকানদার কিংবা কেমিস্ট শপে গিয়ে তারা বিভিন্ন ফার্মাসিস্ট বা অন্যান্যদের সাথে আলোচনা করে অনেক সময় ওষুধ স্টার্ট করে। এবং আপনারা জেনে থাকবেন অনেক রুগীরাই বিভিন্ন ধরনের 1 মাস বা 3 মাসের কোর্সে ডায়াবেটিস মুক্ত হয়ে যায়, এই ধরনের ট্রিটমেন্টের আয়তায় চলে যায়। এই ধরনের ট্রিটমেন্ট করার পরবর্তীতে যে জিনিসটা হয়ে থাকে যে ইনসুলিন টোটালি তার বডিতে একসময় তৈরি করা বন্ধ করে দেয়। এরকম সময় যদি কারো ইনসুলিন স্টার্ট করা হয়, তার আসলে ইনসুলিন থেকে আবার ওষুধে যাওয়া পসিবল হয় না। তো আমরা যদি সরাসরি বলি যে হ্যাঁ ইনসুলিন যদি কারো স্টার্ট করা হয়, ইনসুলিন বন্ধ করে আবার ওষুধে যাওয়াটা কষ্টকর, কিন্তু সম্ভব না বা হবে না এরকম কোনো কথা নেই। তবে কেউ যদি আর্লি ইনসুলিন স্টার্ট করে, আমরা বলতে চাই সেই রুগী অনেক সময় ইনসুলিন ছাড়া ওষুধেও থাকতে পারে। তবে ওষুধে কিংবা ইনসুলিনে যে কোনো অবস্থায় তার গ্লুকোজের কন্ট্রোল মানে গ্লাইসেমিক কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। আমরা ওষুধ দিলাম না ইনসুলিন দিলাম কিংবা ইনসুলিন দিলাম না ওষুধ দিলাম, আমাদের আসলে দেখতে হবে যে রুগীর ডায়াবেটিসের কন্ট্রোলটা ঠিক আছে কিনা, রোগীর গ্লাইসেমিক কন্ট্রোলটা ঠিক আছে কিনা। এখন গ্লাইসেমিক ইন্ডেক্স দিয়ে আমরা ডায়াবেটিসকে মানে মেনটেন করার চেষ্টা করি। গ্লাইসেমিক ইন্ডেক্সটা এখন এটা নিয়ে আমরা অন্য আর একটা লাইভে আশা করি আলোচনা করব। গ্লাইসেমিক ইন্ডেক্স দিয়ে আমরা রোগীর ফলো আপ করতে চেষ্টা করি। গ্লাইসেমিক ইন্ডেক্সটা যদি রোগীর ঠিক থাকে, তাহলে আমরা ধরে নেব তার গ্লুকোজ বা তার ডায়াবেটিস ঠিক আছে। সেক্ষেত্রে ইনসুলিন লাগুক আর ওষুধ লাগুক, যে কোনোটাতেই আমাদের যেতে হবে। কারো ওষুধে হলে ওষুধ দিয়ে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করব, কারো ইনসুলিন লাগলে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করব। কিন্তু এরকম কোনো কথা নেই যে এর ওষুধ চালু করলে ইনসুলিন চালু করলে আর ওষুধে যাওয়া যাবে না, ওষুধ চালু করলে আর ইনসুলিনে আসা যাবে না। তবে আমি আমার রোগীদের প্রায়ই বলি যে আপনার যত দ্রুত সম্ভব আপনি ইনসুলিন চালু করেন এবং ইনসুলিন চালু করে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন। যাদের অনেক ওষুধ লাগে এদের আমরা বলি যে আপনি ওষুধ বন্ধ করে ইনসুলিনে যান এবং ওষুধ ইনসুলিনের কম্বিনেশনে আপনি থাকেন, কিংবা আরো অনেক টেকনিক আছে, সেই ধরনের টেকনিক ফলো করা যায়। তবে এমন কোনো স্ট্যাটিক ধারণা থাকা যাবে না যে ইনসুলিন চালু করলে আমার আর ওষুধ শরীরে কাজ করবে না কিংবা ইনসুলিনই নিয়ে যেতে হবে। তবে বাস্তবতা হলো আমাদের দেশে রুগীরা এমন সময় ইনসুলিন স্টার্ট করে সে সময় আর কোনো বিটা সেল তার শরীরে অবশিষ্ট থাকে না, কিংবা থাকলেও ইনসুলিন প্রোডাকশন অত্যন্ত মাত্রায় কমে যায় এবং তারা অনেকটা টাইপ 1-এর মতন হয়ে যায়। তখন তাদের আসলে ইনসুলিন ছাড়া উপায় থাকে না। এরকম সময় আসলে তাদের আসলে করার কিছু থাকে না, তাদের আসলে আর ওষুধে যাওয়ার মতন কন্ডিশন থাকে না। তো আমার পরামর্শ হবে যে আপনারা ডায়াবেটিস হলে ইনসুলিন হোক আর ওষুধ হোক, আপনার গ্লাইসেমিক কন্ট্রোলটা, গ্লাইসেমিক ইন্ডেক্সটা বা আপনার ডায়াবেটিসের কন্ট্রোলটা ঠিক রেখে আপনার ওষুধ কিংবা ইনসুলিন যে কোনোভাবে আপনি ট্রিটমেন্টের আওতায় থাকেন। ধন্যবাদ। খালিদ খুব ভালো একটা প্রশ্ন করেছে। তরঙ্গ সংগঠন বাংলাদেশ, আশা করি এমন উদ্যোগ সাধারণ ডায়াবেটিস রোগীরা অনেক উপকৃত হবে। আসলে এই উদ্যোগটা নেওয়ার কারণ এই যে রমজানে রোগীদের ডাক্তার দেখানোটা আসলে তো জীবন বাঁচানো ফরজ, ডাক্তারের কাছে আসাটাও দরকার। কিন্তু অনেকেই রমজানের বিভিন্ন কারণে রমজান মাসে ডায়াবেটিসের ডাক্তার কিংবা ডায়াবেটিস মাপিয়ে, আপনারা জানেন ডায়াবেটিস যাদের আছে তাদের ডায়াবেটিস না মাপিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না। তো ডায়াবেটিস মাপানোটাও অনেকের কষ্টকর ব্যাপার। যদিও বিভিন্ন আলেমগণের মতামত অনুযায়ী ডায়াবেটিস রোজা থাকা অবস্থায় ডায়াবেটিস মাপানোতে রোজা নষ্ট হয় না কিংবা রোজা হালকা হয় না, তারপরেও অনেকে ধর্মের কারণে অনেকেই রোজার কারণে ডায়াবেটিস মাপাতে আসতে চান না। তো লাইভে এই কারণেই যুক্ত হওয়া যে আপনাদের যেসব প্রশ্ন আছে, যে প্রশ্নটা হয়তো আমার চেম্বারে এসে করতেন সেই প্রশ্নটা আপনারা লাইভে করেন এবং আমি চেষ্টা করব যতটুকু আমার জানা এবং আমার জ্ঞান, সেই জ্ঞান এবং জানার উপর থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এতে অনেক রোগীরা আছেন এখন মোবাইল এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া এমন ভাবে মানুষের হাতের কাছে চলে গেছে, আমরা চাই যে রোগীরা এর মাধ্যমে উপকৃত হোক। তরুণ ভট্টাচার্য, শুভকামনা রইল স্যার। ধন্যবাদ তরুণ। স্যার আমার একটা প্রশ্ন আছে। প্রায় দেখি সব ডাক্তারই ডায়াবেটিসের চিকিৎসা করে। আসলে আমার প্রশ্ন, কোন ডিগ্রি দেখে বুঝবো যে সেই ডাক্তার আসলে ডায়াবেটিসের ডাক্তার? একটু বুঝিয়ে বলবেন প্লিজ। সুজল বিশ্বাস খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনারা জেনে থাকবেন যে অনেকেই ডাক্তার না হওয়ার পরেও নামের সাথে ডাক্তার লেখে।
অনেকেই ডায়াবেটিসের ট্রেনিং না থাকলেও বা ডায়াবেটিস সম্পর্কে না জানলেও অনেকে ডায়াবেটিসের চিকিৎসা করেন। আমরা ডায়াবেটিসটা এন্ডোক্রাইনোলজির সাবজেক্ট। এটার জন্য বাংলাদেশে বারডেম একটা ডিগ্রি, বারডেম একটা ট্রেনিং বা ডিগ্রি করায়, সেটাকে আমরা বলি সিসিডি। সিসিডি করার পর আমরা ডায়াবেটিস এবং ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে অনেকটা জানতে পারি, এবং সেখান থেকে ডায়াবেটিসের চিকিৎসা শুরু করা উচিত। এবং আমরা আমাদের বাংলাদেশে যত ডায়াবেটিস সেন্টার কিংবা ডায়াবেটিসের চিকিৎসার যে জায়গাগুলো, সেখানে সবাই সিসিডি করা ডাক্তাররাই চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়াও এন্ডোক্রাইনোলজিতে ডিগ্রি করা যারা আছেন তারা ডায়াবেটিস বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজি হরমোন বিশেষজ্ঞ হিসাবে তারাও চিকিৎসা করে থাকেন, এবং মেডিসিনের যারা চিকিৎসক আছেন তারাও ডায়াবেটিসের চিকিৎসা করতে পারেন। তাছাড়া এমবিবিএস এ আমাদের যে গ্রাজুয়েশন ডিগ্রি, এমবিবিএস এর ডিগ্রিতে আমরা যে লেখাপড়া করি সেই অনুযায়ীও ডায়াবেটিসের চিকিৎসা করা সম্ভব। তবে এটা আমি বলবো যে অভিজ্ঞতা, জ্ঞান এবং নিজের জানা, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করেই ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া উচিত। তবে যদি কেউ জানেন যে হ্যাঁ আমার জানায় ত্রুটি আছে কিংবা আমার জানায় কারো জানাই স্বয়ং সম্পূর্ণ না, এজন্য মেডিকেল, আমরা যে জিনিসটা বলি মেডিকেল প্র্যাকটিস, এই জন্য প্র্যাকটিস বলা হয়। আপনারা জেনে থাকবেন আমরা প্রায় বলি জেনারেল প্র্যাকটিশনার কিংবা ডায়াবেটিস প্র্যাকটিশনার। এই প্র্যাকটিস বলা হয় কারণ আমরা সবাই প্র্যাকটিস করি, কারণ আমাদের জানার শেষ নাই। জানাটা আপনি এতটুকু মানে আপনার এতটুকু অবস্থান থাকতে হবে যে না, আমি যে যতটুকু জানতেছি, যতটুকু বুঝতেছি, এর উপরে হয়তো আমি ট্রিটমেন্টটা ভুল করছি না। এটুকু জানা বা এটুকু ডিসিশন আপনি নিতে পারলেই আপনি ডায়াবেটিসের চিকিৎসা করবেন, তা না হলে আপনি ডায়াবেটিসের চিকিৎসা করবেন না। তবে আমি আমার ফ্রেন্ডস, ফলোয়ার্স এবং আমার যারা হিতাকাঙ্ক্ষী, আমার যারা রুগীরা আছে, তাদেরকে বলতে চাই যে আপনারা যে ডাক্তারের কাছে যাচ্ছেন বা যে ফিজিশিয়ানের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতেছেন, আপনি দেখবেন সে আসলে একজন বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক কিনা, তার আসলে ডায়াবেটিসের চিকিৎসা দেওয়ার ক্ষমতা আছে কিনা, তার আসলে ডায়াবেটিস রিলেটেড কাজ করার অভিজ্ঞতা কতটুকু, এবং আপনি জেনে বুঝে তার কাছে চিকিৎসা নেবেন। আমি বলতে চাই না এই ডিগ্রি দেখে যান কিংবা ওই ডিগ্রি দেখে যান বা এই ধরনের কিছু বলতে চাই না। আমি বলতে চাই না আপনি প্রফেসরের কাছে যে চিকিৎসা নেন। আমি বলতে চাই না আপনি একজন কোয়াকের কাছে চিকিৎসা নেন। আমি আবার বলতে চাই না যে আমার কাছেই শুধু আসেন। আপনি জেনে বুঝে আপনার জন্য যেটা ভালো হবে আপনি সেভাবে যাবেন। এবং এখন আধুনিক যুগ, আপনারা হাতের কাছে ফেসবুক, গুগল এই ধরনের জিনিসপত্র আছে। আপনি সেসব জায়গায় আপনার ডাক্তারের রিভিউ দেখে, ডাক্তারের অবস্থান জেনে, ডাক্তারের এই সম্পর্কে কাজ করার অভিজ্ঞতা জেনে আপনি চিকিৎসা নেবেন। ধন্যবাদ। খালিদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ খালিদ। রেদওয়ান ইসলাম রুদ্র, আমাদের অনেক শিক্ষণীয় থাকে এমন লাইভ প্রোগ্রামগুলোতে। ধন্যবাদ স্যার ডায়াবেটিস নিয়ে মূল্যবান তথ্যগুলো শেয়ার করার জন্য। পবন বিশ্বাস, শুভম, ধন্যবাদ। বিজয় সরকার, স্যার অনেকেই বলে যে রোজার সময় রক্ত দেয়া যায় না, রক্ত দিলে রোজা ভেঙে যায়, তাই রোজা ভাঙার ভয়ে অনেকেই রোগে ভোগে কিন্তু ডাক্তারের কাছে যায় না, এই বিষয়টি কতটুকু সত্য একটু বুঝিয়ে বলবেন। আসলে এ বিষয়ে আমি এ বিষয়ে স্কলার না, ধর্মীয় বিষয় এটা। তবে আমি যতদিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা করছি এবং বারডেম থেকে এবং অন্যান্য জায়গা থেকেও এই সম্পর্কে বিভিন্ন মতামত, আলেমদের মতামত, বিভিন্ন রেফারেন্স দিয়ে আমাদের কাছে কিছু ডকুমেন্ট বা কপি আছে। সেখানে আমরা দেখেছি বিভিন্ন আলেমগণ তাদের মতামত দিয়েছেন যে ডায়াবেটিস যাদের আছে তাদের রোজা থেকে ডায়াবেটিস পরীক্ষা করা কিংবা ইনসুলিন নেওয়াতে রোজা নষ্ট হয় না বা রোজা হালকা হয় না বা রোজা ভঙ্গ হয় না। তো এতটুকুই আমার জানা সেখান থেকে। এবং এ বিষয়ে আমি চেষ্টা করব যে পরবর্তী কোনো লাইভে হয়তো আমাদের সাথে এরকম কাউকে স্কলার যারা ধর্মীয় জিনিস সম্পর্কে ভালো জানেন, এরকম কোনো স্কলারকে আমরা রাখার চেষ্টা করব যিনি হয়তো এ বিষয়ে আরো ভালো কোনো কিছু বলতে পারবেন। তো ধন্যবাদ। তবে আমি এতটুকু বুঝি যে অসুস্থতা কিংবা রোগ নিয়ে বাড়িতে বসে থাকা যাবে না। অসুস্থতা বা রোগ নিয়ে আপনার ডাক্তারের কাছে আসতে হবে। সেটা আমি হই কিংবা অন্য কেউ, আপনি ডাক্তারের কাছে আসবেন, এটাই বলতে চাই আপনাকে সর্বশেষ। ডায়াবেটিস চিরতরে নিরাময় হয় কি স্যার, প্লিজ জানাবেন।
ডায়াবেটিস চিরতরে নিরাময় হওয়ার মতন রোগ না। এটা আমরা বিভিন্ন ধরনের রোগ আছে ডায়াবেটিসের ভিতরে। আমরা বলি ডায়াবেটিসকে ক্রনিক ডিজিজ। তো ক্রনিক ডিজিজ এবং নন কমিউনিকেবল, এটা মানে আমার থেকে আমার পাশে যে বসে আছে তার মধ্যে হাঁচি কাশি কিংবা এইভাবে ছড়াবে না। এবং এটা ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ মানে এটা অনেক দিন ধরে আমাদের শরীরে থাকবে এমন একটা রোগ। এবং আপনারা জেনে থাকবেন যে ডায়াবেটিস একবার হলে আমরা বলি যে সারে না বলতে আসলে ডায়াবেটিসটা তো সুগার, আমাদের আমরা যা খাই তা শেষ পর্যন্ত আমাদের বডিতে গ্লুকোজ হিসাবে স্টোর হয় কিংবা গ্লুকোজ হিসাবে রক্তে ঘুরে বেড়ায়। আমাদের যখন ইনসুলিনের ঘাটতি হয় কিংবা ইনসুলিনের অভাব দেখা দেয় কিংবা ইনসুলিন তৈরি কমে যায় কিংবা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় কিংবা ইনসুলিন কাজ করছে না এমন হয়, তখন আমাদের এই গ্লুকোজ শরীরে বাড়তে শুরু করে। এবং এই বাড়তে শুরু করলে আমাদের রক্ত যদি নিয়ে পরীক্ষা করা হয় দেখা যায় যে আমাদের রক্তে সুগারের মাত্রাধিক্য আছে। এটাকেই আসলে ডায়াবেটিস বলা হয়। এই ডায়াবেটিস আসলে কমার কোনো মানে আম, চিরতরে নির্মূল হয়ে যাবে এরকম কোনো সুযোগ নেই। যদিও অনেকে বলে হ্যাঁ, অনেক ধরনের লাইফ স্টাইল মেনটেন করলে কিংবা অনেক ধরনের মেডিকেশনে থাকলে কিছু একটা নিয়ন্ত্রণ করতে হবে, কিছু একটা নিয়ন্ত্রণ করলে এটা নিয়ন্ত্রিত থাকবে। আপনি যেটাই করেন না কেন আপনার একটা নিয়ন্ত্রিত লাইফে আসতে হবে। একটা নিয়ন্ত্রিত লাইফে আসলে এটা নিয়ন্ত্রণে থাকবে। সেটা আপনি ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করেন, খাবার মেনটেন করে নিয়ন্ত্রণ করেন কিংবা অন্য কিছু করেন, আপনার একটা নিয়ন্ত্রিত লাইফে আসতে হবে, তাহলে এটা নিয়ন্ত্রিত থাকবে। আর এটা সেরে যাবে কিংবা আর হবে না কখনো এরকম বলা যাবে না। ধরেন কোনো কোনো লাইফ স্টাইলে বলা হয় কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করার জন্য। কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করলেন, আপনি 5 দিন আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন। যেদিন কার্বোহাইড্রেট খাবেন সেদিন আপনার সুগার লেভেল আস্তে করে বেড়ে যাবে। বেড়ে গেলে 3 দিন 5 দিন 10 দিন খেলেন কার্বোহাইড্রেট, আবার সে আগের ডায়াবেটিক কন্ডিশনে চলে যাবেন। তার মানে এটা নির্মূল হচ্ছে না। এটা আপনি কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করে এটাকে কন্ট্রোল করে রাখতে পারবেন, কিন্তু আবার কার্বোহাইড্রেট খাওয়া শুরু করে দিলে আপনি আবার পুরাতন লাইফ স্টাইলে ফেরত যাবেন, মানে আপনি আবার ডায়াবেটিক হবেন। আপনি ওষুধ খেলেন, ডায়াবেটিস কন্ট্রোলে থাকলো, ওষুধ বন্ধ করে দিলেন, আস্তে আস্তে আপনার ডায়াবেটিসের মাত্রা বাড়া শুরু করবে। আপনি আবার পুনরায় আপনার যে রোগের যে সিমটম গুলো সেগুলো আবার উপলব্ধি করা শুরু করবেন। ডায়াবেটিস মাপলে দেখবেন যে ডায়াবেটিস বেশি হয়ে গেছে। তার মানে নির্মূল হওয়ার সুযোগ নেই, এটা থেকেই যাবে বা এটা রয়ে যাবে শরীরে। অনেক মানে অনেক জায়গায় দেখবেন যে 1 মাস 3 মাস 6 মাসের গ্যারান্টি দিয়ে ডায়াবেটিস সারানো হচ্ছে। এসব আমি বলবো এসব ব্যাপারে চকচকে বিজ্ঞাপন দেখে সেদিকে ধাবিত হবেন না, হয়তো লাইফের কোনো একটা কিছু লস হয়ে যাবে। তো এ বিষয়ে আর ডিটেলস বলতে চাই না, অনেকের নেগেটিভ ধারণা ছড়াবে। তো আমাদের ডায়াবেটিস নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলোতে যাব। আজকে আমাদের ডায়াবেটিসের সাথে সাথে আমরা আরো কিছু রোগ নিয়ে আলোচনা করতে পারি। ধরেন এখন নর্মাল ফ্লু চলতেছে, অনেকেই ডায়াবেটিস হোক আর নর্মাল রোগী হোক, ঠান্ডা জ্বর কাশি এগুলোতে আক্রান্ত হচ্ছে। আমার নিজেরও একটু ঠান্ডা লেগেছে। এটা সিজনাল, আমরা বলি সিজনাল বা ভাইরাল ঠান্ডা কাশি জ্বর এগুলো বলি। তো আসলে এই সময় অনেক সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় কিংবা প্রয়োজন হয় না। অনেকে 3 দিনের জ্বর পার হলে অনেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিংবা খাচ্ছেন না। এই বিষয়গুলো নিয়ে অনেকে কনফিউশনে থাকেন। তো আসলে আমরা বলতে চাই যে এটা সিজনাল জ্বর কাশি ঠান্ডা, এটা নিয়ে খুব বেশি ভীত বা খুব বেশি আম, আম, ভয় পাবেন না। আপনাদের কোনো সমস্যা হলে আমার ফেসবুক যে পেজ আছে ডাক্তার দিব্যিশ্বাস সুদীপ, আপনারা নক দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের এই বিষয় সম্পর্কে আম, সাহায্য করার জন্য। সিজনাল ঠান্ডা জ্বর কাশি 7 দিন বা 10 দিনের ভিতরে সেরে যায়। যদি তার চেয়ে বেশি দিন থাকে তবে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। নর্মালি জ্বর হলে প্যারাসিটামল খেলেই হয়তো জ্বর চলে যাবে। কাশি হলে অল্প একটু অ্যান্টিহিস্টামিন বা কাশির অল্প কিছু ওষুধ খেলেই হয়তো কাশি চলে যাবে। ডায়াবেটিসের রোগীদের এই এই রোগের মাত্রা বা এই রোগের আম, আম, ক্ষতিকারক ব্যাপারগুলো একটু বেশি হতে পারে নর্মাল রোগীদের চেয়ে। আপনারা যদি ফিল করেন যে রোগী আপনি বেশি অসুস্থতা ফিল করছেন এই রোগের কারণে, তবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের এই ব্যাপার থেকে সাহায্য করার জন্য। ওষুধ ছাড়া ডায়াবেটিস কমানোর উপায় আছে কোনো, প্লিজ জানাবেন স্যার। ওষুধ ছাড়া ডায়াবেটিস কমানোর উপায় হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আমরা বলি আগেই ডায়াবেটিসের
আম, প্রথম কথা হলো লাইফস্টাইল মডিফাই করতে হবে। আমরা যে লাইফস্টাইলে ছিলাম বা আমরা যে জীবনধারা ফলো করে আসছিলাম, সকালে ঘুম থেকে উঠে আম, ভাত খাওয়া, আম, দুপুরে হয়তো অল্প কিছু কাজ করে এসে আবার ভাত খাওয়া, রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার ভাত খাওয়া, এই যে লাইফস্টাইল এবং আম, অফিসে বসে থেকে জীবন আম, চালিয়ে যাওয়া, এই ধরনের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। এখন যদি আমরা ধরে নিই যে আপনার সুগার লেভেল বেশি আছে, তাহলে গ্লুকোজ খাওয়া বা কার্বোহাইড্রেট খাওয়া কমাতে হবে। আমরা যদি ধরে নিই যে আপনি সেডেন্টারি লাইফস্টাইল, মানে আপনি বসে থেকে জীবন ধারণ করছেন বা বসে থেকে কাজ করে যাচ্ছেন, আমরা বলবো আপনি কায়িক পরিশ্রম করেন। এভাবে আসলে আমরা পরিবর্তন করতে চাই। ওষুধ ছাড়া ডেফিনেটলি ডায়াবেটিস কমানোর সুযোগ আছে। আপনি যোগাযোগ করবেন আমার সাথে, আমি আপনাকে সেই লাইফস্টাইল বর্ণনা করার চেষ্টা করবো। আমরা ডায়াবেটিসের মোটামুটি আলোচনা করেছি। হাইপোগ্লাইসেমিয়া নিয়ে একটু আলোচনা করি। হাইপোগ্লাইসেমিয়া হলো ডায়াবেটিসের সুগার লেভেল যদি আমরা যে নর্মাল রেঞ্জ তার চেয়ে নিচে নেমে গেলে আমরা সাধারণত হাইপোগ্লাইসেমিয়া বলি। আমরা বলি 5-এর নিচে 4, 4.5, 3 এর নিচে নেমে যদি যাওয়া শুরু করে আমরা তাকে হাইপোগ্লাইসেমিয়া বলি। তখন রোগীদের সাধারণত কিছু সমস্যা হয়, অস্থিরতা, ঘাম, আম, ঘেমে যাচ্ছে হঠাৎ করে, বুক ধড়ফড় করা, কিংবা হাত পা কাঁপা, কিংবা একদম আনকনসাস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা হয়ে থাকে। এবং এই ধরনের সমস্যায় আমরা রোগীদের সাথে সাথে বলি, যদি রোগী সেন্সে থাকে, কনসাস থাকে, তাহলে যত দ্রুত সম্ভব তাকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়ানো, এবং মিষ্টি জাতীয় জিনিস খাওয়ানোর পরপরই তাকে নর্মাল মিল দেয়া, এবং নর্মাল যে মিলটা পরবর্তী বেলায় খেত সেটা আগে আগে গ্রহণ করবে। যদি রোগী কখনো আনকনসাস হয়ে যায় তাকে, তাহলে আমরা গ্লুকোজ কন্টেনিং যে স্যালাইন আছে, সেই স্যালাইন আমরা দ্রুত পুশ করি এবং অন্যান্য কিছু ইনজেকশন দেওয়া হয়, এবং যত দ্রুত সম্ভব তাকে চেষ্টা করা হয় যে নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা, সেটা হলো আমরা সবসময় বলি হাইপোগ্লাইসেমিয়া হয় হলো হয় খাবার বা মিল কম খাওয়ার জন্য, কিংবা মিস মিলের হিস্ট্রি থাকলে, যে খাবার খাওয়ার কথা ছিল ওই বেলায় কিন্তু খেতে পারেনি, কিংবা দুটোর ভিতরে খাবার খাওয়ার কথা দুপুরে, সেই খাবারটা মিস হয়ে 4টা 5টা বেজে যাচ্ছে, কিংবা সকালের ইনসুলিন বা ওষুধের পরিমাণ বেশি হয়ে গেছে, কিংবা অন্য কোনো কারণ। আম, এবং কিছু রোগ আছে যে রোগে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন হাইপোগ্লাইসেমিয়ার ব্যাপারে বেশি কনসাস থাকার জন্য। এবং হাইপোগ্লাইসেমিয়া মানুষের জীবন আম, জীবন হারানোর একটা উপায় ডায়াবেটিস রোগীদের। সুতরাং হাইপোগ্লাইসেমিয়ার ব্যাপারে আপনারা আরো কনসাস থাকবেন, আরো এইটা সম্পর্কে আরো জানার চেষ্টা করবেন। আহ, আপাতত আমাদের মোটামুটি আলোচনা অনেকটাই কমপ্লিট। আমরা চেষ্টা করব আর কোনো রুগীর বা আর কোনো কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা দয়া করে আমার লাইভটা শেয়ার এবং আমার লাইভটায় লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতি সপ্তাহে আমরা লাইভে লাইভে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিজয় সরকার: স্যার, আমার 2 দিন ধরে ঠান্ডা জ্বর হয়েছে, এখন আর এখন খুব বেশি কাশি হয়েছে, কাশি দিলে গলা বুক জ্বলে যায়, গলার মধ্যে ফুলে গেছে আর ব্যথা, কি করব? আপনাকে এর জন্য ডেফিনেটলি, যদি আসলে গলার মধ্যে ফুলে গেছে আর ব্যথা পাচ্ছেন, আপনি ডেফিনেটলি ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তারের কাছে আসেন, ডাক্তার আপনাকে দেখে আশা করি সঠিক পরামর্শ এবং ওষুধ দিবে। তবে সাধারণত এখন আমি আগেই বলেছি, এখন সিজনাল ঠান্ডা জ্বর কাশি, নর্মাল প্যারাসিটামল এবং ঠান্ডার ওষুধে এটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। সুগার কন্ট্রোল করার উপায় কি স্যার? সুগার কন্ট্রোল করার উপায় তো বললাম, লাইফস্টাইল মডিফিকেশন। এবং যদি লাইফস্টাইল মডিফিকেশনের পরেও সুগার লেভেল কন্ট্রোল না হয়, তাহলে আপনাকে ওষুধ বা অন্য কোনো মেডিকেশন নিতে হবে। তো আজকে লাইভ 30 মিনিট ওভার হয়ে গেছে। আমরা হয়তো লাইভ
থেকে বেরিয়ে যাব অল্প কিছুক্ষণের ভিতরে। আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন, আশা করি পরবর্তী লাইভেও আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের লাইভটা শেয়ার এবং কমেন্ট করে আমাদের লাইভের সাথে লাইক করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আরেকটা কথা বলতে চাই, আমাদের লাইভটা রেকর্ডেড হিসাবে থাকবে। আপনাদের রুগীদের বা যেকোনো আমার যারা রুগীরা আছে তারা যেকোনো সময় লাইভটা দেখে আপনাদের যেকোনো প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন। আম, আপাততর জন্য এখানেই শেষ করছি আজকের লাইভ। আমার রুগীরা বা আমার যারা ফলোয়ার্স আছে, আপনারা রেগুলার প্রতি সপ্তাহে রবিবারে আমার লাইভ থাকবে, আপনারা আমার লাইভে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।